চালন এবং খুচরা মূল্যহার নিম্নবর্ণিত হারে পুনর্নির্ধারণ করেছে। বিদ্যুতের একক ক্রেতা হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উৎপাদন ও ক্রয় এবং আমদানি ব্যয়, বিদ্যুতের পাইকারি মূল্যহার বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির মাধ্যমে পূরণ বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 60 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবশিষ্ট ঘাটতি পূরণে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে। এই মূল্য বৃদ্ধির পরেও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ ওয়েটেড অ্যাভারেজ 0.3135 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 0.0751 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 0.3886 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। অর্থাৎ 39 পয়সা হবে এটা, যেটা 31 পয়সা ছিল। বিদ্যুতের পুনর্নির্ধারিত পাইকারি ও সঞ্চালন মূল্যহার এবং বিতরণ ব্যয় বিবেচনায় বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ ও পরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ধন্যবাদ। করতে পারেন। বললেন যেটা হচ্ছে পাইকারি দামে 41,000 কিন্তু ডাউন স্ট্রিমের বিতরণ কোম্পানি এই ক্রেডিট দেওয়ার পর বিতরণ কোম্পানি ব্রেক ইভেনে থাকবে না, একটু ফার্স্ট ক্লাসে থাকবে। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এটা বাইরের একটা ক্যাবের একটা উক্তি, সেটার আমি একটা আপনাদের প্রতিক্রিয়া থাকবো। ক্যাব মনে করে যে বিআরসি এখন রেগুলেটরি না হিসেবে ক্লারিক্যাল কাজ করতেছে, এই বিষয়ে আপনার একটা বক্তব্য আমি জানতে চাই। প্রথমত যেটা 2025-26 অর্থ বছরে সম্ভাব্য যে চাহিদা ভর্তুকির, এটা প্রায় 56,000 কোটি টাকা। সো এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় 14,200 কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে আয়। এর প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য, যেটা ভর্তুকি আকারে দিতে হবে পিডিবিকে, সরকারকে। আর দ্বিতীয় যেটা আপনি বললেন, এটা অবশ্যই আমি বা আমরা এটা মনে করি না যে বিতরণ কোম্পানিগুলির ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট আমরা এখানে যেটা হয়েছে, আমরা তাদের যে ইনভেস্টমেন্ট আছে তার উপর একটা রেট অফ রিটার্ন ধরার একটা বিধান আছে। আপনারা জানেন যে ইতিমধ্যে পিডিবি যে সকল কোম্পানি দিয়ে কিনে, পিডিবির অধীনস্থ যেগুলো উৎপাদন কোম্পানি, সেগুলির কিন্তু রেট অফ রিটার্ন 12% ছিল, যেটা চুক্তিতে এই 12% থেকে কমিয়ে 6% করা হয়েছে। একইভাবে এখানেও তাদের যে রেট অফ রিটার্ন একদম মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে এবং সেহেতু তারা মুনাফা করার খুব একটা সুযোগ থাকবে না, তাদের যে খরচ সেটা চলবে এটাতে। আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে যে আমরা অতীতে দেখলাম যে হচ্ছে আপনারা যে আরওআর দিচ্ছেন বা যে রেট অফ রিটার্ন যেটা এটা দিচ্ছেন যে 10 বা 12%, কিন্তু কোন একটা কোম্পানিকে আমরা দেখলাম যে বছরে তার প্রফিট বোনাস পাইলে 21 লাখ টাকা। তো এরকম এই তাহলে আপনাদের আরওআর এর মধ্যে কোথাও ঘাটতি থাকে কিনা, মানে কিসের ভিত্তিতে হয়? কোন কোম্পানির কথা বলছেন? কর্মফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি একসময় না, উদাহরণ বলতেছি, এর আগে যে কোম্পানিকে আমরা টেরিফ দিলেন, এইভাবে টেরিফ দেওয়া হয় কিন্তু তারা বিপুল মুনাফা করে, সেই ক্ষেত্রে এই প্রশ্নটা কতটুকু প্রাসঙ্গিক? না, এইটাই পার্টিকুলারলি কর্ণফুলী গ্যাস কোম্পানির ক্ষেত্রে আমার বিষয়টা নলেজে নাই এবং আমি আসার পরে সম্ভবত গ্যাসের মূল্য নির্ধারণ হয়েও নাই।
কমার্শিয়াল যেটা ভোক্তা পর্যায়ে শুধু ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের একটা মূল্য নির্ধারণ করা হয়েছিল। সো 21 লক্ষ টাকা বোনাস নেওয়ার কোনো তথ্য আমার জানা নেই। ফলে যেটা লাস্ট যেটা আমরা হিয়ারিং করলাম কিসের উপরে, যে তেল কোম্পানিগুলির উপরে, সেখানে ওই প্রশ্নটা আসছে এবং সেখান থেকে যে তথ্যটা আমরা পেয়েছি যে তাদের অনেকেরই অনেক টাকা ব্যাংকে জমা আছে, যেখান থেকে যে মুনাফাটা আসে যেটা আদার ইনকাম হিসাবে, সেখান থেকে তারা এই মুনাফাটা তারা শেয়ার করে, তা ওয়ার্কার্স পার্টিশন ফান্ড বা অন্য কোনোভাবে। বিদ্যুতের বোধহয় এটা নাই বা শুনিনি আমি। মাননীয় কমিশনার, আমার নাম ফুরহান কাকুন, আমি দৈনিক আমাদের সঙ্গে কাজ করি। আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখেছি বিদ্যুৎ বিভাগ থেকে ক্যাবিনেট ডিভিশনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য যে চিঠি দেওয়া হয়েছে এবং সেইখানে যেই হারে বিদ্যুৎ বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে, এনার্জি রেগুলেটরি কমিশন প্রায় সেম বিদ্যুতের দাম বাড়িয়েছে। মানে এখন যা দেখতে পাচ্ছি, কারণ ওই চিঠির সঙ্গে যদি আমরা মিলাই, মাঝখানে একটা গণশুনানি হয়েছে এবং আমরা গণশুনানিতে উপস্থিত ছিলাম। সেখানে কিন্তু শুনানিতে অংশগ্রহণ করে অনেক মানুষ বলেছে যে আসলে কমিশনের এই যে শুনানি এক ধরনের মানে মঞ্চায়নের মতো। কিন্তু তারপর আমরা গণশুনানিকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, কারণ তাও তো সেখানে গিয়ে মানুষ কথা বলতে পারে। আপনাদের এটা একটা ধারাবাহিকভাবে আমরা দেখে আসতেছি, আপনারা এই বিদ্যুতের গণশুনানির পরে একটা সরকার আসলে যেভাবে চায় সেইভাবেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে দেন, মানুষের গাড়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেন। কিন্তু কোথাও কিন্তু আপনাদের আরো অনেক নির্দেশনা থাকা উচিত। আমরা দেখতেছি যে একটা বিদ্যুতের কোম্পানি, ধরেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, একটা পাওয়ার প্ল্যান্ট নিয়ে তাদের একটা বিশাল কোম্পানি, সেখানে বিশাল ব্যয়ভার। বাংলাদেশ বিদ্যুৎ ঠিক আছে, আপনার ধারণা, আমার প্রশ্নটা, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আমি যদি এটা জবাব দেই আমি এইভাবে যে একটা সেকেন্ড, মাননীয় চেয়ারম্যান, আপনারা এই আদেশের মধ্যে কেন এই যে বিদ্যুতের কোম্পানি এই যে ব্যয়ভার, এই প্রত্যেকবারই বলা হচ্ছে যে ভর্তুকি কমাতে, কিন্তু ভর্তুকি তো গত 15 বছর যাবত অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। ভর্তুকি কমানোর কোনো ইন্টেনশন বা কোনো চেষ্টা তো বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলি নাই। এটা বলি আমি, এই বিষয়ে যদি কিছু বলেন। এটা হলো যে আমরা এটা ডিটেল একটা আদেশ ইস্যু হবে। এটা তো সংক্ষিপ্ত একটা আদেশ, ডিটেল একটা আদেশ ইস্যু হবে, যে আদেশে প্রত্যেকটা কোম্পানির প্রতি নির্দেশনা থাকবে এবং যে নির্দেশনায় ব্যয় হ্রাসের ব্যাপারে, বিশেষ করে তাদের সাধারণ যে ব্যয় আছে, পরিচালন ব্যয়, এবং একই সঙ্গে পিডিবি যে ক্যাপাসিটি চার্জ, যেটা এই সকল বিষয় কমানোর বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এখানে মেরিট অর্ডার ডেসপাসে একটা বিষয় আমরা জানি, এটা ঠিকভাবে হচ্ছে কিনা। ক্যাপাসিটি পেমেন্টের ইস্যুটা আমরা বেশ কিছু ইস্যু এখানে উল্লেখ করে দিব। অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর যেটা আছে বিদ্যুৎ কেন্দ্রসমূহের, সেটার জন্য একটা অর্থ নির্ধারিত থাকে। দেন ডিপেন্ডেবল ক্যাপাসিটি, এই ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করবো এবং এই বিষয়গুলি আমরা সুনির্দিষ্ট নির্দেশ দিব কোম্পানিগুলিকে, এবং আমরা এটা মনিটর করব। অন্তত ত্রৈমাসিক আমরা রিপোর্ট চাইব। আমার নাম মহিউদ্দিন, আমি প্রথম আলোতে কাজ করি। আমার প্রশ্ন দুইটা। একটা হচ্ছে যে এবার আমরা দেখলাম দাম বৃদ্ধির প্রস্তাবের পরে, মানে 3 তারিখ আপনি যেটা বলছেন প্রস্তাব জমা হয়েছে, আজকে 3 তারিখ, মানে 1 মাস। কমিশনের ইতিহাসে এত দ্রুততার সঙ্গে দাম বৃদ্ধির ঘোষণা আমরা এর আগে দেখি নাই। মানে এটা কি কোনো প্রেশার ছিল কিনা যে অত্যন্ত দ্রুত গতিতে এটা সমাধান করতে হবে বা আদেশ দিতে হবে? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে দাম যে বৃদ্ধি করা হলো তার ইম্প্যাক্ট অ্যানালাইসিস, ভোক্তার উপরে যে প্রভাব পড়বে সেটা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা হয়েছে কিনা? এটা তো কোনো চাপ ছিল না অবশ্যই, বাট আমরা জানি যে জুন মাস বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। আর যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে, আমরা দেখতে পারবো। আসসালামু আলাইকুম, আমি শামীম জাহাঙ্গীর, আমি জাস্ট এনার্জি নিউজে কাজ করি। আমাদের মহিউদ্দিন যেটা বললেন, আসলে আপনাদের ভোক্তার স্বার্থ দেখা এনার্জি রেগুলেটরি কমিশনের অন্যতম পার্টির মধ্যে একটা। তাহলে কেন ইম্প্যাক্ট অ্যানালাইসিস না করে আপনারা কার্যকর করলেন? এটা কোয়েশ্চেন। আরেকটা বিষয় বলেন, মিনিস্ট্রিতে যখন আমরা কথা বলি তখন একটা বিষয় বলা হয়
ওই যে এনাদি রেগুলেটরি কমিশন কিন্তু আমরা খালি করে দিয়েছি, তাহলে তারা কেন তাদের দায়িত্ব পালন করছেন? তাহলে কি আপনারা ব্যর্থ? নিঃসন্দেহে না, কারণ আমরা চেষ্টা করি আমাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে এবং আমাদের মতো করে পালন করতে যত সম্ভব আইনগত ক্ষমতার মধ্যে থেকে। এর আগে একটা প্রশ্ন যেমন আসছিল যে এই যে প্রস্তাবের কথা, যেখানে বলা হয় সরকার থেকে চাওয়া হয়েছিল 17% থেকে 21%-এর মধ্যে, তাই না? মিনিমাম 17, যেটা 1 টাকা 21 পয়সা এবং 1 টাকা 50 পয়সা। এবং আমরা এটা বিবেচনা করি আপনাদেরকে শুনে, সবাইকে শুনে, একসঙ্গে যেহেতু আপনার ভর্তি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার বা স্বার্থ দেখতে হবে। সো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম 15% বাড়িয়েছি, যাতে যারা লাইফ লাইনে যারা ভোগ করে, নিম্ন আয়ের যারা ভোক্তা, তারা যেন সুবিধাটা পায়। এবং এটা পত্রিকায়ও আসছে যে এতে লাইফ লাইন ভোক্তার জন্য বাড়বে এটা 35 টাকা, 35 টাকা বাড়বে এটা ব্যবসা। জি, কৃষি এবং লাইফ লাইন। আসসালামু আলাইকুম, আমি তাহের বণিক বার্তা পত্রিকায় কাজ করি। আমার নির্দিষ্ট দুটি প্রশ্ন আছে। আপনি একটা জিনিস বলেছেন যে এই যে দাম বৃদ্ধি করা হয়েছে সেখানে 14,000 কোটি টাকা বাড়তি আয় হবে এবং 43,000 কোটি টাকা পিডিবির ঘাটতি থাকবে। তো বছরের পর বছর তো আমরা দেখছি যে এই ঘাটতিটাই থেকেই যাচ্ছে এবং সরকারি লোকসান থেকে বের হতে চায়। তো এই যে 43,000 কোটি টাকা যে সামনের অর্থ বছরে যে লোকসানটা হবে, এই অর্থ তো ভর্তুকি দিয়ে করতে হবে, সরকারের মেকআপ করতে হবে। তো সুনির্দিষ্টভাবে আপনারা আসলে শুধুমাত্র দাম বাড়িয়ে তাদেরকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই অর্থটা মানে পাওয়ার ক্ষেত্রে কাজ করছেন কিনা, কিংবা এই যে 43,000 কোটি টাকা ঘাটতি থাকছে এইটার বিষয়ে আপনারা কোম্পানিগুলোকে সুস্পষ্ট কোনো নির্দেশনা দিবেন না? পিডিবি। আরেকটি ছোট প্রশ্ন, আপনি বলেছেন যে লাইন গ্রাহকদের বিদ্যুতের দাম সীমিত আকারে বাড়ানো হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কোরবানির ঈদের আগে আমরা দেখলাম যে গ্রামে কিন্তু ব্যাপক হারে লোডশেডিং, অনেক ক্ষেত্রে দেখা 10 ঘন্টা 12 ঘন্টা এমনকি 15 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়। আপনারা কি মনে করছেন না যে যেখানে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না সেখানে এই লাইফ লাইন গ্রাহকদের দাম বাড়িয়ে এটি কতটুকু সহনীয় হবে? আর বিশেষ করে দাম বাড়াতে সুনির্দিষ্ট কোম্পানিগুলোকে আপনারা আলাদা করে নির্দেশনার জন্য ধন্যবাদ। ভর্তুকি কমানোর বিষয় যেটা একটু আগে আমি বলেছি, যেটা যে আমরা সুনির্দিষ্টভাবে যে এই 4টা পয়েন্ট আমি উল্লেখ করেছি। ইনফ্যাক্ট দেয়ার উইল বি সাম মোর পয়েন্টস অলসো, বাট এই 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ এই জন্য যেখানে আমরা জানি যে মেরিট অর্ডার যেটা, যে আমরা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নেওয়ার কথা, দক্ষ যেটা বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে পিকের এবং অফ পিকের বিষয় তো আছেই। আমরা দক্ষ বিদ্যুৎ কেন্দ্র থেকে নেওয়ার কথা, আমরা অদক্ষ থেকে নিচ্ছি কিনা। আমি যদি দক্ষ থেকে নেই খরচ কম আসবে। ক্যাপাসিটি চার্জের বিষয়টা আপনারা জানেন যে ইন্টারিম সরকারের সময় একটা কমিটি করা হয়েছিল, সে রিপোর্টের পর আরেকটা ওই কমিটি নতুন করে আবার করা হয়েছিল। খুব বেশি অগ্রগতি হয়েছে বলে আমরা জানি না। স্টিল ক্যাপাসিটি পেমেন্টের ক্ষেত্রে কিছু হস্তক্ষেপের সুযোগ আছে এখানে, যেটা আমরা বের করেছি। এই বিষয়গুলো আমরা নির্দেশনা দেবো যাতে ক্যাপাসিটির পেমেন্টটা হ্রাস পায়। কারণ বিদ্যুতের যে খরচ আছে, উৎপাদন খরচ যেটা আছে, উৎপাদন খরচের একটা কিন্তু বেশ উল্লেখযোগ্য অংশ কিন্তু এই ক্যাপাসিটি চার্জ। সো ক্যাপাসিটি চার্জটা যদি কমিয়ে নিয়ে আসা যায়, নিঃসন্দেহে এখানে ভর্তুকির পরিমাণ কমবে এবং অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর এবং ডিপেন্ডেবল ক্যাপাসিটির উপর কিন্তু এটা নির্ভর করে। সো এই জিনিসগুলো পরীক্ষা করে দেখার জন্য আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা বা নির্দেশাবলী দিয়ে দিব তাদেরকে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম শাহিদ সিদ্দিকী, আমি কাজ করি। আসলে তাহের যেটা বললো সেটা ধরে আমি 2-3টা জিনিস বলতে চাই, প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে যে আপনারা কোয়ালিটি অফ সার্ভিস এটার এনশিওরের ব্যাপারে কোনো আদেশ আছে কিনা? ধরেন আমি বিদ্যুৎ বিল দিলাম, বিদ্যুৎ পাইলাম না, এটা আপনার এখানে অনেকেই আছে যারা ঈদের সময় গেছেন বিদ্যুৎ পান নাই, তো সুতরাং তার আপনি ট্যারিফটা বাড়িয়েছেন, ওটার ব্যাপারে কোনো আদেশ আছেন কিনা? আমি জানি না, আপনার হাতে আছে, আমাদের দিলে ভালো হতো আর কি। দ্বিতীয়ত, পিডিবি হয়তো টোটাল জেনারেশনের 15 থেকে 20% জেনারেট করে, কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে 10 থেকে 11,000। এই বোঝা আমি কেন বইব? এটার ব্যাপারে আপনারা কোনো আদেশ আছে কিনা? তৃতীয়ত, ক্যাপাসিটি চার্জের ব্যাপারে আপনি বলেছেন, কিন্তু এটা আগে দেখেই এই আদেশটা দিলে ভালো হতো সম্ভবত। কারণ হচ্ছে আপনি অনেক পাওয়ার প্ল্যান্ট পাবেন সরকারি বেসরকারি, যে 2%, 3%, 10% এর নিচে প্ল্যান্ট ফ্যাক্টর। তো এগুলির ব্যাপারে বছরকে বছর এরা নিচ্ছে, এমনকি এমন পাওয়ার প্ল্যান্টও আছে যেগুলো এমসি করতে পারে না কিন্তু ক্যাপাসিটি চার্জ নিচ্ছে, এমন অনেক পাওয়ার প্ল্যান্টও আছে।
এই ব্যাপারে আপনাদের আসলে ঘনিষ্ঠ ভূমিকা আছে কিনা? দ্বিতীয় হচ্ছে মনে হচ্ছে যে আপনারা সরকারি চাহিদাটাই পূরণ করেছেন, জনগণের না। এই ব্যাপারে এই প্রশ্ন এবং এই ব্যাপারে আপনার মন্তব্য চাই। কোয়ালিটি অফ সার্ভিস বিষয়টা এখানে আলাদা, বাট আমাদের যে আদেশ থাকবে বিস্তারিত আদেশে কোয়ালিটি অফ সার্ভিস সম্পর্কে অবশ্যই উল্লেখ থাকবে, এবং কারণ এটা এনশিওর করার জন্য আমরা নির্দেশনা দিব। ক্যাপাসিটি চার্জের ব্যাপারে বলা হয়েছে ইতিমধ্যে। ক্যাপাসিটি চার্জের যে আপনি যে ইস্যু উল্লেখ করলেন সেই ইস্যু আছে, এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এবং এটা আমরা নির্দেশনা যেটা বললাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করেই আমরা এটা দেওয়ার চেষ্টা করব সরকারকে। একটা কি ছিল আপনার? জি, ম্যান পাওয়ার এটা আদেশে আমি মনে করি না থাকবে ম্যান পাওয়ারের বিষয়টা, বাট ম্যান পাওয়ারের বিষয়টা ব্যক্তিগতভাবে ওভারহেডটাই আর কি। ম্যান পাওয়ার আমি এটা নিজে চিন্তা করতেছিলাম, এটা যে পিডিবির যেহেতু বিতরণ ছিল বিস্তৃত, বিতরণ এরিয়া কমে আসছে, জনবলটা কি হয়েছে, পিডিবির যে স্যাংশন স্ট্রেংথ ছিল এই স্যাংশন স্ট্রেংথটা চেঞ্জ হয়েছে কিনা এটা আমি পার্সোনালি জানি না। সো এটা আমরা জানার চেষ্টা করব। অবশ্যই যদি দেখা যায় যে তাদের পুরনো স্ট্রেংথ রয়ে গেছে, স্ট্রেংথ 10,000 থাকতে পারে, কিন্তু জনবল এই মুহূর্তে কর্মরত আছে হয়তো 6,000, তাই না? এই 6,000 কতদিন যাবৎ কাজ করতেছে? ইফ ইউ কনসিডার যে লাস্ট 2-3 ইয়ার্স এই 6,000 নিয়ে কাজ করতেছে পিডিপি, সো তার চেয়ে বেশি জনবল তা লাগবে কিনা? যদি আমরা অনুভব করে লাগবে না, আমরা বলবো যে এই 4,000 জনবল ছাঁটাই করতে। জনবল মানে সংখ্যা, নট পার্সন। আমরা সংখ্যা কমিয়ে আনার জন্য সুপারিশ করব। এদিক থেকে একজন বলতে চাইছে, সিরাজ আপনাকে শুনছি। হাসপাতাল দেখলাম স্যার আপনি হচ্ছে ইউনিট প্রতি নিম্ন চাপে 1 টাকা 50 পয়সা করে বাড়াচ্ছেন প্রতি ইউনিটে। হাসপাতালটাকে কি আপনারা কমার্শিয়াল বিবেচনা করবেন কিনা দিয়েছে? এটা তো আমরা অতীতে জানি যে সেবামূলক, কিন্তু এটা এমনিতেও কম আছে, বাড়ার পরেও আপনি দেখেন এটা কত আসতেছে, 8 টাকা বোধ হয়। 9 টাকা 5 পয়সা, হ্যাঁ, খুব বেশি না, এটা আগে কম 7 টাকা ছিল। 7 টাকা কত ছিল এটা? 7 টাকা 50। জি, খুব বেশি বাড়ে নাই। পার্সেন্টেজ বাই তো মনে হবে যে 15 তুলনায় হয়তো বেশি পার্সেন্টেজ এটা। জি, আমাদের মনে হচ্ছে, আমি জানি না, আমার সঠিক নাও হতে পারে, বাংলাদেশের হিস্ট্রিতে বিদ্যুতের দাম এটা কি সর্বোচ্চ বাড়লো কিনা? এর আগে এত না, এর আগে এর চেয়ে বেশি বাড়ছে। 19% আগে উপর তো বাড়ছেই। আমি ইউনিট প্রতি যদি দেখেন, আমি আজকে না, ইউনিট প্রতি তো আপনি তো ইউনিট প্রতি যদি দেখেন, ইউনিট প্রতি দেখলে হবে না, এই কারণে তাহলে আলটিমেটলি আমাকে গ্রাহক হিসেবে তো ইউনিট প্রতি আমাকে পে করতে হবে। হ্যাঁ, আপনি এভারেজ করছেন বা ওই যে লাইফ লাইনেরটার সাথে আমাকে দিচ্ছেন, এখানে মিডল ক্লাস এবং সব যদি দেখেন ইউনিট প্রতি দেখলে আমার কাছে মনে হচ্ছে যে এটা সর্বোচ্চ দাম। টাকার অঙ্কে দেখলে আসলে ভুল হবে, কারণ আমরা তো পার্সেন্টেজটা দেখলে ভালো হবে। এর আগে তো 21%ও বাড়ছে, আপনাদের পত্রিকায় পড়েছি আজকে যে 21%ও বাড়ছে আগে। টাকার অঙ্ক হলে এখন তো টাকার দাম, টাকার ভ্যালু যেহেতু কমছে, টাকার পরিমাণ বাড়ছে। আগে তো টাকার পরিমাণ কম ছিল, বাট পার্সেন্টেজটা দেখলে আপনি এটা বুঝার ছবি। এত বাড়ায় বিএসসি হাইস্ট পাইকারি মানে খুচরা গ্রাহকদের সর্বোচ্চ 714। ওই যে 2011-তে দেখলাম যে 21% বাড়ছিল, সেটা হচ্ছে পাইকারি। বাট এখন যেটা অবস্থাটা দেখেন, আপনি যদি ওই ভর্তুকির পরিমাণটা দেখেন, ভর্তুকির পরিমাণ এত ছিল না। ক্যাপাসিটি চার্জ যদি আপনি দেখেন বছর বাড়ি, আপনি গত 5 বছরের যদি পরিসংখ্যান দেখেন ক্যাপাসিটি চার্জের ক্ষেত্রে, এটা আসলে অনেকখানি বেড়ে গেছে। হ্যাঁ, এই দায় তো আসলে নিঃসন্দেহে সরকারের উপরেই বর্তাবে, কারণ এই প্রকল্পগুলি সরকারই অ্যাপ্রুভ করেছেন। এবং আমরা যদি আমাদের চাহিদা দেখি, এই 16,000 মেগাওয়াটের এগেনস্টে আমাদের ইনস্টল ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট, ক্যাপটিভ আছে 6,000 মেগাওয়াট। সো আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি এটা পরিমাণ অনেক বেশি, এবং এটার দায়টা এসে পড়তেছে। আমরা গ্রাহকের উপর দিচ্ছি না, আপনারা দেখতেছেন যে এখনো 40,000 কোটি টাকা সরকারের উপরেই থাকতেছে। আসলে আমার একটা প্রশ্ন হচ্ছে, সরকার যখন উদ্যোগী হয়, সরকার যখন বলে যে আমার দাম বাড়াতে হবে, তখন আপনাদের উপর চাপিয়ে দেয়, আপনারাও দাম বাড়িয়ে দেন। কেন আপনারা বিবেচনা করে বা পরীক্ষা নিরীক্ষা করে কেন আপনারা কমাচ্ছেন না? গ্রাহকরা তো ভুক্তভোগী। আপনি বলছেন যে পিডিবি ভর্তুকি দিচ্ছে, কিন্তু তারা দুর্নীতিও করছে। আমি এখানে শেষ করি এটা, কমাচ্ছেন যে আমার ধারণা যে এখনো উৎপাদন খরচ যে পরিমাণ এবং ভর্তুকির যে পরিমাণ,
আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখন আসি নাই, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো আসতে পারবো। কমানোর পর্যায়ে নাও যদি আসি, ভবিষ্যতে হয়তো বাড়বে না এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 + 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এবং এর মধ্যে যদি আমরা ক্যাপাসিটি চার্জ কমাতে পারি, তখন নিঃসন্দেহে প্রোডাকশন কস্ট কমবে, তখন হয়তো ভবিষ্যতে বাড়াতে হবে না। জি, এটা কবে নাগাদ হতে পারে? কোনটা? এই যে কমানোর যে বলছেন যে আপনার এই না, একটা তো রূপপুর 2400 আসার কথা, জুলাই থেকে 300 আসার কথা। তো রূপপুর যখন 2400 আসবে, তখন কিন্তু ফার্নেস অয়েল আর লাগবে না আমাদের, তখন থাকবে গ্যাস, কয়লা এবং এই পারমাণবিক বিদ্যুৎ। রিনিউয়েবলের পরিমাণ যখন বাড়বে, রিনিউয়েবলের কস্ট কমে আসছে, তো রিনিউয়েবলের পরিমাণ যখন বাড়বে, তখন টোটাল প্রোডাকশন কস্টও কমে আসবে। এটা আমরা আশা করতেছি। ধন্যবাদ।